আচ্ছা, তো ডিএসসি মানে তোদের ক্লাসিক্যাল ডিনামিক্স আছে। ক্লাসিক্যাল ডিনামিক্সে আমরা মেনলি, আজকে তো ক্লাসিক্যাল ডিনামিক্সের প্রথম ক্লাস। ক্লাসিক্যাল ডিনামিক্সে আমরা মেনলি পড়বো হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান নিয়ে। তোরা মানে বেসিকটা তোরা শিখেছিলি যে নিউটনস লতে হচ্ছে ফোর্স নিয়ে কাজ করা হয়, তারপরে কনস্ট্যান্টগুলো আলাদা করে ঢোকাতে হয় এবং ভেক্টর ইকুয়েশন হয়। সেখান থেকে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ানে শিফট করলাম, কারণ আমরা মানে ফোর্সের থেকে এখন এনার্জিকে বেশি ফুটেজ দেবো, বা এনার্জিকে আমরা বেশি ফান্ডামেন্টাল হিসেবে ট্রিট করছি। তো এইবার এখন ক্লাসিক্যাল ডিনামিক্সে তোরা মেনলি শিখবি হচ্ছে বিভিন্ন রকম আজে বাজে কমপ্লিকেটেড সিস্টেমে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ানের বিদ্যাকে অ্যাপ্লাই করা। ঠিক আছে? তো সেইখানে যাওয়ার আগে একটা একটু আলাদা টপিক, যেটা আগে তোরা অতটা করিসনি, সেটা হচ্ছে একটা চার্জড পার্টিকেল কিভাবে মুভ করে ইন ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এবং যদি দুটো ফিল্ডই থাকে তাহলে ওদের মোশনটা কীরকম হয়। এই জিনিসটা অ্যাকচুয়ালি তোদের পার্টিকেল অ্যাক্সিলারেটর, সেটাও এবারেই পড়বি, নিউক্লিয়ার ফিজিক্সে পড়বি। তো পার্টিকেল অ্যাক্সিলারেটরে অ্যাকচুয়ালি ওইভাবেই অ্যাক্সিলারেট করা হয়। মানে পার্টিকেল অ্যাক্সিলারেটর তো অনেক রকমের আছে, এবং তোরা অনেক অনেক কিছু তোরা এখন জানিস, মানে সিনক্রোট্রন রেডিয়েশন হালকা হালকা শুনেছিস, লার্জ হ্যাড্রন কলাইডার ওগুলো হালকা হালকা শুনেছিস। তো পার্টিকেল অ্যাক্সিলারেটরের অনেক রকম আর কি ফাংশন আছে। ওরা বিভিন্ন চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেট করে, অ্যাক্সিলারেটেড পার্টিকেল দিয়ে কিছু কাজ করে, আবার অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল থেকে অনেক রেডিয়েশন বেরোয়, সেই রেডিয়েশন দিয়ে আবার অনেক ফান্ডামেন্টাল ফিজিক্সের কাজ হয়। তো এরকম অনেক রকম ব্যাপার ট্যাপার আছে। এবার একটা পার্টিকেলকে যে আমি অ্যাক্সিলারেট করব, তো মূল যে দুটো জিনিস অফকোর্স ইউজ করা হবে সেটা হচ্ছে সেই দুটো ফিল্ড যা একটা পার্টিকেলকে খুব ভালোভাবে অ্যাফেক্ট করতে পারে। একটা হচ্ছে ওয়ান অফ দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড দ্য আদার ইজ ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? তো সেটা আমরা এখানে দেখবো যে একটা চার্জ পার্টিকেল ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে কীরকম বিহেভ করে। হ্যাঁ, সেটা ম্যাথমেটিক্সটা খুবই সোজা, ইট ইজ ভেরি সিম্পল। একটু বলে দিলেই নিজেরাই করতে পারবি। জাস্ট a minute. ধরা যাক so suppose motion of charged particle under electric and magnetic fields. দুটোই আমরা জানি, আমাদের জানা জিনিস, সেগুলোকে আমরা আবার করে অ্যাপ্লাই করব। ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে তো এটা সিম্পল ব্যাপার, চার্জ কিউ আর ইলেকট্রিক ফিল্ড থাকলে পরে তার উপর টোটাল অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এটা। ব্যাপারটা প্রকৃতই সিম্পল আর কি, কিউটা জাস্ট একটা নাম্বার। ওকে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে একটু অন্যরকম, উইচ ইজ কল্ড লোরেন্টজ ফোর্স। সেখানে কি ম্যাগনেটিক, এটা ইলেকট্রিক ফোর্স, আর ম্যাগনেটিক ফোর্সটা কীরকম হয় না কিউ ভি ক্রস বি। তো লোরেন্টজ ফোর্সের গল্পটা মানে খুবই ইন্টারেস্টিং, কারণ প্রথমত ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে, ফোর্সটা মানে আদৌ ফোর্সটা সৃষ্টি হচ্ছে কেন, বিকজ অফ ভি। কিন্তু ঠিক আছে, যদি চার্জ পার্টিকেল মুভিং না হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড ওর উপরে কোনো কিছু অ্যাফেক্ট করতে পারে না।
এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা মানে বিউটিফুল সাইড অফ নেচার। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড একটা চার্জ পার্টিকেলকে তখনই এফেক্ট করতে পারবে যদি সে মুভিং হয়। এবং এর মধ্যেই একটা লোক এরকম কোশ্চেন করতে পারে যে কিন্তু মোশন ব্যাপারটা তো রিলেটিভ। মোশন ইজ আ রিলেটিভ থিং। তো আমি যাকে মুভিং বলে দেখছি অন্য একটা লোক তাকে মুভিং বলে নাও বলতে পারে। যেমন একটা ট্রেনের মধ্যে একটা লোক বসে আছে আর ট্রেনের ছাদ থেকে ছাদে হয়তো কিছু একটা ফিক্স অবস্থায় আছে, তো ট্রেনটা চলছে। তা আমি যদি নিচে থাকি তাহলে আমার সাপেক্ষে এই বস্তুটা যেটা ছাদের সঙ্গে আটকানো আছে সেটা মুভিং, কিন্তু ট্রেনের উপর যে লোকটা বসে আছে তার জন্য এটা মুভিং নয়। তাহলে মোশন একটা রিলেটিভ থিং। অ্যাজ এ রেজাল্ট লোরেন্স ফোর্স ইজ অলসো আ রিলেটিভ থিং। তাহলে একটা জিনিস ভেবে দেখ যে মানে ফোর্স ব্যাপারটা কোনো একটা ফ্রেমে আছে আবার কোনো একটা ফ্রেমে নেই। তো এরম কি মানে হতে পারে মানে একটা কোনো ফিজিক্যাল জিনিস বা ফিজিক্স, এটা তো একটা ফিজিক্স যে কারোর উপর ফোর্স কাজ করছে বা করছে না। তো সেটা মানে একটা লোক বলছে যে ফোর্স কাজ করছে আর একটা লোক বলছে যে কোনো ফোর্স নেই। তো মানে সেটা ভেবে দেখ, সেটাও কিন্তু একটা খুবই আর কি অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, এটা জাস্ট একটা আমি মেনশন করলাম। এটারও এখান থেকেও আবার একটা অন্য গল্প শুরু হয়, বাট এনিওয়ে। তো এটা একটা ম্যাগনেটিক ফোর্সের একটা বিষয় যে ভেলোসিটির উপর ডিপেন্ড করে। আর একটা বিষয় হচ্ছে কি যে না, এটা একটা ক্রস প্রোডাক্ট, তো তাহলে এফ এম কিন্তু পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ভি এবং ডিরেকশন অফ বি। যাই হোক, বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, এটার থেকেও আমার তো মনে হয় স্পিড যেদিকে যাচ্ছে তার সঙ্গে পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট জিনিস। কেননা এখান থেকে দুটো জিনিস আসে। প্রথমত ওয়ার্ক ডান, এটা জিরো হয়, এগুলো তো করেছিস। ওয়ার্ক ডান বাই ম্যাগনেটিক ফোর্স বা লোরেন্স ফোর্স, ইট ইজ জিরো। আর ওর কাজটা কি তাহলে, মানে এনার্জি কিছু হেরফের হয় না, কিন্তু ওর কাজটা হচ্ছে টু চেঞ্জ দ্য ডিরেকশন। কারণ মানে একটা দিকে পার্টিকেলের ভেলোসিটি, তার সঙ্গে পারপেন্ডিকুলার দিকে ফোর্সটা কাজ করছে। তো এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার কাট তোর সেন্ট্রিপেটাল ফোর্সটা যেমন হয়, সেন্ট্রিপেটাল ফোর্স তো সেটাই হয়। এরকম সার্কেল বরাবর একজন মুভ করছে, তো এই পয়েন্টে হচ্ছে ভেলোসিটি ডিরেকশনটা তো ট্যানজেন্ট বরাবর থাকে। কিন্তু একটা সার্কেলে মুভ কখন করতে পারে, যখন রেডিয়াল দিকে ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার দিকে সেন্টারের দিকে একটা সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করে, তখনই তো আমরা সার্কুলার মোশন বেসিক্যালি পাই। ঠিক আছে, সো দেয়ারফোর এটা দেখে লোরেন্স ফোর্স দেখে সেন্ট্রিপেটাল ফোর্সের কথা মনে পড়ছে। তো এখানে উই আর অলমোস্ট ডান। তো আমাদের প্রবলেম হচ্ছে প্রবলেম 1, a uniform magnetic field, suppose uniform magnetic field সুদীপ্ত ম্যাম কিছু বলছেন? হ্যাঁ বলছে, এটা তো বাবা থার্ড ইয়ারের ক্লাস হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা জ্যামের ক্লাস নয়। হ্যাঁ, ওটা আবার ম্যাম শোনা। আমাদের যে 11টা থেকে ক্লাস হওয়ার কথা ছিল ওটার লিঙ্ক কোথায়? তোদের 11টা নয়, ওটা তো স্যার 11:30। স্যার মর্নিং 11:30 থেকে করবেন বলেছেন। হ্যাঁ, ওটা অলোক স্যারের ক্লাসের লিঙ্ক। ওটা তুই একটু গ্রুপে লেখ, ঠিক আছে? ওটা অলোক স্যারের ক্লাসের লিঙ্কটা আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, ম্যাম রাখছি। হুম হুম হ্যাঁ। হুম।
Suppose a uniform magnetic field points into the page. হলো। আচ্ছা, if the charge Q moves counterclockwise with speed v around a circle of radius r, okay, then okay, then explain the motion actually. Then explain the motion in the presence of an না এটা না, then explain the suppose the magnetic points on the page as to move under the field, then explain the motion না এরকম না, আমি অ্যাকচুয়ালি বলতে চাই if a charge q enters this magnetic field, then discuss the motion. ঠিক আছে, তো আমাদের একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে। সাপোজ ম্যাগনেটিক ফিল্ড ইজ বি এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে গিয়ে পেজের মধ্যে পয়েন্টস ইনটু দ্য পেজ। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে কিভাবে দেখাবো? পেজের মধ্যে যদি কেউ ঢোকে তাহলে তো সেটাকে এভাবে দেখানো হয়। এখন এবার একটা চার্জ কিউ যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে তাহলে এটার মোশনটা কি হতে পারে? সো এবার চার্জটা যদি এখানে জাস্ট চুপ করে বসে থাকে তাহলে তো এটার কোনো মোশনই হবে না, ঠিক আছে। ওটা যদি প্রথমত যদি ভেলোসিটি 0 হয় তাহলে তো কিছুই হবে না। এবার যদি ভেলোসিটি নন জিরো থাকে তাহলে কি হতে পারে? অ্যাকচুয়ালি দুটো ঘটনা হতে পারে। প্রথম ঘটনা হচ্ছে এই যে নন জিরো ভেলোসিটি তার দুটো কম্পোনেন্ট, হ্যাঁ, একটা ভি পারপেন্ডিকুলার আর একটা ভি প্যারালাল। এই পারপেন্ডিকুলার আর প্যারালাল, কার পারপেন্ডিকুলার বা কার প্যারালাল, আমি যদি লোরেন্স ফোর্সের ব্যাপারটা একটু ভাবি তাহলে সেটা ছিল কিউ ভি ক্রস বি, অর্থাৎ কিউ ভি বি সাইন থিটা, অর্থাৎ কিউ ভি সাইন থিটা ইন্টু বি, অর্থাৎ আ
কম্পোনেন্ট অফ ভেলোসিটি। ওকে, তাহলে আমার অরিজিনাল ভেলোসিটি তার একটা কম্পোনেন্ট, সেটাকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ভি সাইন থিটা। আর ভি কস থিটাটা হচ্ছে অন্য কম্পোনেন্ট, যেটা লোরেন্স ফোর্সের মধ্যে ঢুকবে না। ঠিক আছে, তো এখানে ভি পারপেন্ডিকুলার বলতে আমি ওই কম্পোনেন্টটাই মিন করছি যেটা কিনা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। তাহলে আমি আমার সুবিধার জন্য, এটা তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এবার ভেলোসিটিটা যে কোনো ডিরেকশনে থাকতে পারে, সেটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিচ্ছি। ঠিক আছে, একটা কম্পোনেন্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, এটাকে এখন কিভাবে দেখাই, আচ্ছা ঠিক আছে, আমি এটা কিভাবে দেখাচ্ছি যে একটা কম্পোনেন্টকে আমি ভেলোসিটিকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিচ্ছি। তার মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার। সো সাপোজ এইদিকে, মানে পেজের উপর, পেজের সঙ্গে প্যারালাল, পেজের উপরে আমি পেজ বরাবর আর কি ভেলোসিটির একটা কম্পোনেন্ট ধরে নিচ্ছি, আর একটা কম্পোনেন্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে প্যারালাল, তার মানে সেটা পেজের মধ্যে ঢুকছে আর কি, বুঝেছিস? ভি প্যারালাল আর এদিকে হচ্ছে ভি পারপেন্ডিকুলার। এবার যে ভি পারপেন্ডিকুলার আছে, তাহলে এবার মানে করেসপন্ডিং লোরেন্স ফোর্সটা তাহলে কি হবে, কিউ ইন্টু পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা সেটা ইন্টু বি, মানে এটা ম্যাগনিটিউডটা হবে, কেননা বি এর সঙ্গে এর অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে? এমনিতে তুই আরবিট্রারি সবই করতে পারিস, কিন্তু সেক্ষেত্রে তোর একটা সাইন থিটা থাকবে আর কি। তো সুবিধার জন্য আমরা, মানে ভালো করে ব্যাপারটাকে বোঝার জন্য, আমরা ভেলোসিটিটা যেই ডিরেকশনেই থাক সেটাকে আমি দুটো পার্টে ভেঙে নেব। একটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার দিকে হবে, যেটা এখানে হয়েছে, আরেকটার সঙ্গে প্যারালাল দিকে হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের দিকে আরেকটা থাকবে, যেটা লোরেন্স ফোর্সে তার কোনো ভূমিকা থাকবে না। তাহলে এইটা হলো আমার লোরেন্স ফোর্স। তা এটা ডিরেকশনটা অবভিয়াসলি কোন দিকে হবে, আমি তোদের সুবিধার জন্য একটা পেজের ভেতরে ঢুকছে আর একটা পেজের উপরে আছে, তার সঙ্গে পারপেন্ডিকুলার দিকে, অর্থাৎ পেজের উপরেই হবে, কিন্তু এক্স্যাক্টলি এই ডিরেকশনে হবে। সেই ফোর্সের ভ্যালুটাই হচ্ছে এটা, কিউ ভি পারপেন্ডিকুলার বি। তার মানে পার্টিকেলটা এই ডিরেকশনে ঘুরবে এবং ও একটা সার্কুলার পাথ ফলো করবে। ঠিক আছে, তাহলে ও কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে, একটা সার্কুলার পাথ ফলো করবে, সেটার রেডিয়াস যদি আর হয় তাহলে ব্যাপারটা হবে এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ মোমেন্টাম পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ magnetic field and velocity, perpendicular to the direction of magnetic field, so it is q b r. ভীষণই ইম্পর্টেন্ট একটা রিলেশন। একটা চার্জ পার্টিকেল একটা ম্যাগনেটিক ফিল্ডে ঘুরছে, তার মোমেন্টাম কার কার উপর ডিপেন্ড করে, ওর চার্জের উপর, যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে সেটার উপর, আর যে পাথে ঘুরছে তার রেডিয়াসের উপর। ঠিক আছে, তাহলে মোমেন্টাম মেজার করে আমরা, যদি চার্জটা আননোন থাকে, কোনো একটা পার্টিকেলের চার্জটা আননোন থাকে যদি, তাহলে আমি তার যে গতিপথ, তার রেডিয়াসটা মেপে, মোমেন্টাম মেপে আমি তার চার্জ ডিটারমাইন করতে পারি। ওকে, আবার ধর যদি ডিফারেন্ট মাসের কোনো পার্টিকেল থাকে, কোনো একটা ধর কোনো একটা কসমিক রে, তার মধ্যে অনেক রকম মাসের পার্টিকেল একসঙ্গে মিক্স আপ অবস্থায় আছে, সেক্ষেত্রে দেখ মাস ডিফারেন্ট হলে রেডিয়াস ডিফারেন্ট হচ্ছে। হ্যাঁ, তার মানে একটা একগুচ্ছ পার্টিকেলের স্রোত, সেটাকে আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে ফেলি, তাহলে কেউ হয়তো এরমভাবে ঘুরবে, কেউ হয়তো এরমভাবে ঘুরবে। এইভাবে ডিফারেন্ট মাসের পার্টিকেলকে তুই আলাদা করতে পারিস। এটাকে মাস স্পেকট্রোমেট্রি প্রিন্সিপাল বলা হয়। তো বেসিক্যালি এই ধরনের মোশন, এটাকে বলা হয় সাইক্লোট্রন মোশন। এটার হিউজ অ্যাপ্লিকেশন আছে, হিউজ। খুব সিম্পল কিন্তু ব্যাপারটা, লোরেন্স ফোর্স আর এম ভি স্কোয়ার বাই আর, সেন্ট্রিপেটাল ফোর্স, কিন্তু মানে হিউজ অ্যাপ্লিকেশন। আচ্ছা, তো আমার এখানে মোশনটা কি দাঁড়ালো, এই প্লেনে সার্কুলার মোশন হচ্ছে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে এখানে আর একটা ভি প্যারালালও আছে। তার মানে আলটিমেটলি এই যে গোলটা, এই যে সার্কেলটা,
এটা অ্যাকচুয়ালি এই দিকে এগোতে থাকবে। তাহলে মোশনটা অ্যাকচুয়ালি হবে এইভাবে, তো ঘুরে এলো, কিন্তু ততক্ষণ আরেকটু এগিয়ে গেছে সার্কেল। সো এই ঠিক আছে, তাহলে দ্য মোশন উইল লুক লাইক আ স্পাইরাল। তো ব্যাপারটা হবে এরকম, যেই ডিরেকশনে আমার ভি প্যারালাল থাকবে সেই দিকে ব্যাপারটা মুভ করবে। ঠিক আছে, তো এটার মানে স্ক্রু টাইপের আর কি। তো এই মোশনের একটা স্ক্রু পিচও আছে, অর্থাৎ এই যে গ্যাপটা, এই গ্যাপটা কতটা, বা এটা বের করা যায় কিনা। অফকোর্স বের করা যায়, কেননা এটা কতটুকু, মানে স্ক্রু পিচ মানে হচ্ছে একটা সিঙ্গেল টাইম পিরিয়ডে ডিস্টেন্স ইট advances বা covers in a single time period। ঠিক আছে, তাহলে এবার টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ড হচ্ছে 2πr by v perpendicular। সো r by v perpendicular আমার কত ছিল? q by m, m by q ছিল, m by q। তাহলে এই ক্যাপিটাল টি টাইমে ও কতটা ডিস্টেন্স কভার করেছে? ভি প্যারালাল ইন্টু 2π m by q। এইটা হচ্ছে আমার এই স্ক্রু লাইক মোশনের স্ক্রু পিচ। সুতরাং শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড যদি প্রেজেন্ট থাকে, তাহলে একটা চার্জ পার্টিকেল যেই মোশনটা ক্যারি আউট করে সেটা হচ্ছে সাইক্লোট্রন মোশন, এবং ব্যাপারটা দেখতে হেলিক্সের মতো হয়, হেলিক্যাল মোশন। হেলিক্যাল মোশনও বলা হয় যদি ভি প্যারালাল থাকে তখন। এই হেলিক্যাল মোশনের একটা স্ক্রু পিচ থাকবে, যেটা কিনা প্যারালাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এটা ছাড়াও মাস এবং চার্জের রেশিওর উপর ডিপেন্ড করে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মনে করে দেখ ইলেকট্রনের চার্জ আর মাসের রেশিও, মানে চার্জ আর মাসের রেশিও ব্যাপারটা বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। বিভিন্ন আননোন পার্টিকেলের আইডেন্টিফিকেশনের ক্ষেত্রেও এটা মানে বেশ ভালোই প্রযোজ্য। ঠিক আছে, ফাইন। এবার যদি সঙ্গে ইলেকট্রিক ফিল্ডও থাকে তাহলে একটা দারুণ ব্যাপার হয়, কারণ ইলেকট্রিক ফিল্ড নিজে কিন্তু চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেট করে। ততক্ষণ আমরা যেটা বলছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা পার্টিকেল চুপচাপ বসে আছে, তাহলে কিন্তু কিছুই হবে না। কিন্তু যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা চার্জ পার্টিকেল চুপচাপ বসে থাকার কোনো সম্ভাবনাই নেই। কোনো একটা রিজিয়নে যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই থাকে, তাহলে চার্জ পার্টিকেল মুভ করবেই, এবং যেই না একটা চার্জ পার্টিকেল মুভ করবে ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, তখন সে আবার ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে ঘুরতে শুরু করবে। হ্যাঁ, এবার তুই যদি ফিজিক্যালি ব্যাপারটাকে একটু চিন্তা করিস, মানে ছবি এঁকে তো দেখানোই যায়, আমি যদি ফিজিক্যালি ব্যাপারটাকে ভাবি, বা আমি যদি এখানেই দেখা যাচ্ছে, এটার তো কোনো ডান দিক বা দিক নেই। সো তো ধরা যাক এই যে বোর্ডটার উপরে উপরের দিকে এরকম একটা ইলেকট্রিক ফিল্ড আছে এই প্লেন বরাবর। ঠিক আছে, আর হবে না বলছি। আচ্ছা, বোর্ডটার উপরে এই প্লেন বরাবর উপর দিকে ইলেকট্রিক ফিল্ড আছে, আর
বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে? এই বোর্ডের প্লেনে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং ধর ফিল্ডটা হয়তো বোর্ড থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে, বাইরের দিকে এরম এরম ভাবে আছে ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, এই অবস্থায় আমি যদি এখানে একটা চার্জ পার্টিকেল রাখি প্লাস কিউ, ছোট হয়ে গেল, তো আমি যদি এখানে একটা চার্জড পার্টিকেল রাখি প্লাস কিউ, হ্যাঁ জাস্ট রেখে দিলাম, তাহলে তখন কি হবে? তখন ইলেকট্রিক ফিল্ডটা এটাকে উপর দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সো কিউই এই অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই হবে। এই ফোর্স অ্যাপ্লাই হওয়ার সাথে সাথে পার্টিকেলটা মুভ করতে শুরু করবে। কোন দিকে মুভ করবে? একদম ইনিশিয়াল স্টেজে এটা মুভ করবে উপরের দিকে। এবার যেই মাত্র উপরের দিকে মুভ করতে শুরু করলো এবং সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা এই ডিরেকশনে আছে, হ্যাঁ, তার মানে কি হলো, এই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড আর উপরের দিকে হচ্ছে ভেলোসিটি, তাহলে এদের দুজনের সঙ্গেই পারপেন্ডিকুলার দিকে, অর্থাৎ কিনা এই দিকে আমার ম্যাগনেটিক ফোর্স বা লোরেন্স ফোর্স কাজ করতে শুরু করলো। বোঝা গেল? চার্জ পার্টিকেলকে রাখলাম, উপর দিকে ইলেকট্রিক ফিল্ড আছে, উপর দিকে চলছে। বোর্ডটা এখন উল্টো দেখাচ্ছে। ও, তুই উল্টোই দেখছিস। ও ঠিক আছে, আমি সোজা উল্টো প্রবলেমটা পরের দিন সলভ করে আবার পড়াবো বোর্ডে, তাহলে আমি এমনি পড়াচ্ছি। বলছি তো, মানে বোর্ডে আমি যেরকম ভাবে ব্যাপারটা দেখাচ্ছিলাম যে একটা ইলেকট্রিক ফিল্ড উপর দিকে আছে আর ম্যাগনেটিক ফিল্ডটা পেজের থেকে আমাদের দিকে আসছে, তো এখানে আমি যদি একটা চার্জ পার্টিকেলকে রাখি তাহলে ও অফকোর্স ইলেকট্রিক ফিল্ড যেহেতু উপর দিকে আছে ও উপর দিকে চলতে শুরু করবে। যেই ও উপর দিকে চলতে শুরু করলো আর এদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা পেজ থেকে আমার দিকে আসছে, তাহলে নিশ্চয়ই এদের দুজনের সঙ্গেই পারপেন্ডিকুলার দিক যেটা, অর্থাৎ এই দিকটা, এদিকে একটা ম্যাগনেটিক ফোর্স চলে আসবে। ম্যাগনেটিক ফোর্স আসা মাত্র ওর ভেলোসিটি ডিরেকশনটা চেঞ্জ হবেই, কারণ উপর দিকে ইলেকট্রিক ফোর্স, ডান দিকে ম্যাগনেটিক ফোর্স, তাহলে একটা রেজাল্ট্যান্ট ফোর্স এরকম কোনো দিকে, দ্য রেজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে গিয়ে এইরকম কোনো একটা দিকে আছে, তাহলে ভেলোসিটি ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। এবার যেই না ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হচ্ছে, সাথে সাথে কিন্তু ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটাও চেঞ্জ হবে, কারণ ম্যাগনেটিক ফোর্স হচ্ছে ডিপেন্ডস অন ভি। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা। তো এরকম করে সব কিছুই চেঞ্জ হবে, চেঞ্জ হতে হতে তারপর আবার অনেক ঘটনা ঘটবে। মানে ধর মানে সবসময়ই ভি যেদিকে থাকে ম্যাগনেটিক ফোর্স তার সঙ্গে পারপেন্ডিকুলার দিকে থাকে। তো আমরা সার্কুলার মোশনের ক্ষেত্রে এটাই দেখেছিলাম যে এরকম সার্কুলার মোশন, তো ব্যাপারটা এটাই হয় যে ভি এদিকে আছে, ম্যাগনেটিক ফোর্স এদিকে আছে, তার ফলে পার্টিকেলটা এখানে না এসে ও এখানে এখানে আসছে আর কি, সেন্টারের দিকে। তার মানে ওর ডিরেকশন আবার চেঞ্জ হয়ে গেল, আবার কিন্তু ওর তার সঙ্গে, তাহলে এবার ম্যাগনেটিক ফোর্সেরও ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। যেমন যেমন ভি এর ডিরেকশন চেঞ্জ হতে থাকবে তেমন তেমন ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনও চেঞ্জ হতে থাকবে, বিকজ দ্য অ্যাঙ্গেল ইজ অলওয়েজ 90 ডিগ্রি। এটার ক্ষেত্রেও ট্রু। এখানেও ইলেকট্রিক ফিল্ড উপরের দিকে, ইলেকট্রিক ফিল্ড উপরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড সামনের দিকে হলো। এবার একটা চার্জ পার্টিকেলকে আমি রেখেছি, সাথে সাথে ও উপর দিকে ওঠা শুরু করলো, এবং যেই না উপর দিকে ওঠা শুরু করলো অমনি আমার ভি ক্রস বি হয়ে ডান দিকে একটা লোরেন্স ফোর্স কাজ করা শুরু করলো, এবং ও ডান দিকে বেঁকতে শুরু করলো। এবং এই লোরেন্স চার্জটা উপর দিকেই কেন উঠছে? এই যে উপরে ইলেকট্রিক ফিল্ড আছে সেই জন্য, প্লাস কিউ, আর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আছে, তার মানে কিউ ইন্টু ই, এটা হচ্ছে ওর উপর ইলেকট্রিক ফোর্স। বুঝেছিস? তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে এটা। এটা আমি কোয়ালিটেটিভলি বলছি, মানে ইলেকট্রিক ফোর্সের জন্য এটা উপরে, ইলেকট্রিক ফোর্সের জন্য প্রথমে চলাটা শুরু করেছে। মানে ইলেকট্রিক ফোর্স যদি না থাকতো তাহলে কিন্তু
চার্জটা স্থির অবস্থায় আছে ওইরকমই থেকে যেত, কারণ ম্যাগনেটিক ফোর্স তো V0 এই অবস্থায় কাজ করে না, বুঝেছিস? কিন্তু মানে ওটাই ডিফারেন্সটা আর কি। কিন্তু যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে কিন্তু চার্জ স্থির অবস্থায় থাকলেও একটা উল্টোপাল্টা মোশন শুরু হয়ে যাবে। শুধু ম্যাগনেটিক ফিল্ড থাকলে এটা ঘটতো না। শুধু ম্যাগনেটিক ফিল্ড থাকলে চার্জটা যদি স্থির অবস্থায় থাকে ও ওরমই থেকে যেত। কিন্তু যেহেতু এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তার মানে আগের অঙ্কটার সঙ্গে ডিফারেন্স এটাই যে আগের অঙ্কটাতে আমাকে অলরেডি একটা স্পিড নিয়ে পার্টিকেলকে ফিল্ডে ঢোকাতে হবে, তবে গিয়ে কিছু একটা হবে। আর এখন যেটা ইলেকট্রিক ফিল্ড যদি প্রেজেন্ট থাকে তাহলে আমাকে ওটা ম্যাটার করছে না যে আমি স্পিড নিয়ে ঢোকালাম নাকি এমনি পার্টিকেলটাকে ছেড়ে দিলাম, কারণ অটোমেটিক্যালি ইলেকট্রিক ফিল্ডের জন্য ওর একটা স্পিড তৈরি হবে। এইটাই হচ্ছে ব্যাপার। তো এবার তো উপরের দিকে উঠতে শুরু করবে, তারপরে তো লোরেন্স ফোর্স অনুযায়ী V ক্রস B, বুঝতেই পারছিস এটার প্রভাবে ওর ডান দিকে একটা ফোর্স থাকবে, তো সেটার প্রভাবে ও ডান দিকে বেঁকতে শুরু করবে। এবং আমরা আগের অঙ্কটাতেই যদি আর একটুখানি আরেকবার দেখি, দেখ ম্যাগনেটিক ফিল্ডটা পেজ থেকে মানে পেজের মধ্যে ঢুকছিল, আর মোশনটা পেজের উপরে হচ্ছিল, মানে সার্কুলার মোশনটা। মানে বলতে চাইছি ম্যাগনেটিক ফিল্ড পেজ থেকে ভেতরের দিকে ঢুকছিল আর সার্কুলার মোশনটা এরমভাবে হচ্ছিল। ঠিক আছে, ফিল্ডটাকে কেন্দ্র করে সার্কুলার মোশনটা হচ্ছিল। তো একই ব্যাপার এখানেও ম্যাগনেটিক ফিল্ড এরকম আছে, পেজ থেকে বাইরের দিকে বেরোচ্ছে। তো পার্টিকেলের টেন্ডেন্সি কি হবে, একটা এরকম টাইপের একটা সার্কুলার মোশন করার মতন এরকম একটা কিছু একটা হবে, ওর একটা টেন্ডেন্সি থাকবে। কিন্তু পয়েন্ট হচ্ছে এখানে ফুল সার্কেল কমপ্লিট হবে না। হবে না কেন হবে না? কারণ দেখ কি ভালো একটা জিনিস, যে এটা আমি ধরে নিলাম যে সার্কুলার মোশন আসছে, কিন্তু দেখ যখনই ও একটু মানে এই দিকে বেন্ড হওয়া শুরু হলো ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবেই, এটা তো হতেই হবে, সার্কুলার মোশন আমরা ভালোভাবে দেখে নিয়েছি, কিন্তু যেই ও বেন্ড হয়ে নিচের দিকে আসা শুরু করলো অমনি কিন্তু দেখ ইট ইজ মুভিং এগেনস্ট ইলেকট্রিক ফিল্ড। মজাটা বুঝলি? মানে প্রথমে ফিল্ডের দিকে তো যাবেই, সে ঠিক আছে, যেহেতু চলতে শুরু করলো তাই ম্যাগনেটিক ফিল্ড ওকে বাঁকাতে শুরু করলো। তা বাঁকাতে বাঁকাতে একটা সময় আবার দেখা গেল ও ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে মুভ করতে হচ্ছে ওকে। তো তখন অবভিয়াসলি কি হবে, স্পিড কমে যাবে, স্পিড উইল ডিক্রিজ। ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে কেন হলো? কারণটা হচ্ছে যে এখানটাকে তুই যদি আরেকবার বড় করে দেখিস, আমি শুধু জাস্ট এই জায়গাটাই বলছি, একদম শুরুতে ছিল ইলেকট্রিক ফিল্ড উপর দিকে, তার ফলে চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হলো উপর দিকে, তাই উপর দিকে চলতে শুরু করলো। এবার এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড অলরেডি আছে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড আছে এবং উপর দিকে একটা ভেলোসিটি আছে, তাই ও লোরেন্স ফোর্সের আন্ডারে সার্কুলার মোশন হতে শুরু করলো। সার্কুলার মোশন মানে কি, এরম একটা মোশন, তাই না? তাহলে যখন ও নিচের দিকে বাঁকতে শুরু করেছে তখন তো অপোজিট হয়ে গেল, অটোমেটিক্যালি অপোজিট হলো, কেননা ইলেকট্রিক ফিল্ড তো উপর দিকে, ইলেকট্রিক ফিল্ড উপর দিকে, আর লোরেন্স ফোর্সের প্রভাবে ও মুভ করতে শুরু করেছে একটা সার্কেল বরাবর, অর্থাৎ ও নিচের দিকে এখন মুভ করছে। তাহলে হলো না, লরেন্স ফোর্সের জন্য হ্যাঁ লোরেন্স সার্কেলেই মুভ করে, লোরেন্স ফোর্সের জন্য তো সার্কেলেই মুভ করবে, মানে ওটা তো আর কিছু করার নেই, কারণ কিউ ভি ক্রস বি। লোরেন্স ফোর্স হচ্ছে অলওয়েজ, এটা লোরেন্স ফোর্স, লোরেন্স ফোর্স সর্বদা পারপেন্ডিকুলার টু ভি ফ্রম ডেফিনেশন, ফ্রম ডেফিনেশন। ঠিক আছে, তাহলে যখন আমার ভি এদিকে, তখন লোরেন্স ফোর্স ওকে এদিকে বাঁকাতে চাইবে, তাই ও এরমভাবে বাঁকবে।
যেই ভেলোসিটি বেঁকে এদিকে হয়ে গেল, তখন লোরেন্স ফোর্স আবার এদিকে হয়ে গেল, তাহলে ও আরও বাঁকলো, এরকম করে বেঁকে বেঁকে তো ব্যাপারটা সার্কেলই হয়, মানে সার্কেলই তো হয়, সার্কেলই হচ্ছে। কারণ একটা সার্কেলের ক্ষেত্রেই একমাত্র এই ঘটনাটা ঘটে যে স্পিডের সঙ্গে ফোর্স পারপেন্ডিকুলার। একটা সার্কুলার মোশনেই একমাত্র এই ব্যাপারটা ঘটে যে ভেলোসিটি এদিকে, তার সঙ্গে পারপেন্ডিকুলার দিকে দেয়ার ইজ সেন্ট্রিপেটাল ফোর্স। বোঝা গেছে? মানে যেহেতু লোরেন্স ফোর্স ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার, সেই জন্যেই লোরেন্স ফোর্স থাকলে পার্টিকেল একটা সার্কুলার পাথে যাবে, মানে এটা যাবেই, এটা কারোর কিছু করার নেই। ক্লিয়ার? নাকি একটু কেমন কেমন লাগছে? এখানে সব জায়গাতেই কিন্তু বুঝতে পেরেছি। বুঝেছিস? বা গুড। আচ্ছা, তো আচ্ছা এখানে কিন্তু সব জায়গাতেই এই আছে, মানে ওরকম মানে সব জায়গাতেই কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে এটাই ডিরেকশন। তো ম্যাগনেটিক ফিল্ড থাকলেই ও একটা গোল, এরকম একটা গোল হবে, এবং এই গোলটার রেডিয়াস হচ্ছে, মানে মোমেন্টামটা হচ্ছে কিউ বি আর, তো রেডিয়াসটা হচ্ছে এমভি বাই কিউবি। লোরেন্স ফোর্স কিন্তু ভেলোসিটির ভ্যালুটা চেঞ্জ করে না। এই যে আমরা বললাম না, লোরেন্স ফোর্স does not do any work, does not do any work। এটা প্রুভ করা যায়। এটার প্রুফটা কি জানিস? কিভাবে প্রুভ করা যায় যে লোরেন্স ফোর্স কোনো কাজ করে না? মানে ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখাতে পারবি? আমি জাস্ট জিজ্ঞেস করছি যে মানে এনি আইডিয়া। একটা বইয়ে দেখেছিলাম প্রুফটা। হ্যাঁ, একটু 2 মিনিট ভাববি, ভেবে বলতে পারবি? মনে কর যে হঠাৎ করে তোকে এটা জিজ্ঞেস করা আছে, এটা ট্রাই কর দেখি। হ্যাঁ ম্যাম, ভাবছি। হ্যাঁ হ্যাঁ, ভাব ভাব। লরেন্স ফোর্স পারপেন্ডিকুলার টু ভেলোসিটি। হ্যাঁ, ওই জন্য যখন ওয়ার্কের ডেফিনেশন হচ্ছে তখন এফ ইন্টু ডিআর, হ্যাঁ, তখন ওই জন্য ডিআর এর ফর্মুলা হচ্ছে ভি ডিটি, একদম, ওই জন্য good. ফোর্স ইন্টু ভি ডিটি জিরো। ভেরি গুড। দেখেছিস? এটা হচ্ছে ফিজিক্স, তুই 1 বছর আগে পড়েছিস, তাও একটু ভাবলে বলতে পারবি। এটা কিন্তু আর কোনো সাবজেক্টে হবে না। খুব ভালো। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে লোরেন্স ফোর্স হচ্ছে গিয়ে মানে মানে করছে একটা ফোর্স অ্যাপ্লাই, কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না। ওই যে না বুঝে পড়া, এটা হচ্ছে লোরেন্স ফোর্সের মতো একটা ব্যাপার, ঠিক আছে? মানে পড়াটাই হচ্ছে শুধু, কিন্তু কাজ কিছু হচ্ছে না। সো এটার থেকে আমি যেন কি একটা বলতাম, হ্যাঁ, তো মানে বেসিক্যালি একটা ফোর্স যদি কোনো কাজ না করে, মানে ফোর্স অ্যাকচুয়ালি কোনো কাজ করা বলতে আমরা মানে খুব গোদাভাবে আমরা বুঝি যে মানে টু ডু ওয়ার্ক মানে হচ্ছে বেসিক্যালি টু ইনক্রিজ এনার্জি, ঠিক আছে? কাজ করা মানে বোঝাই যে সিস্টেমের এনার্জিটা বাড়ে। নাও লোরেন্স ফোর্স কোনো কাজ করছে না, সো অফকোর্স ইট does not increase the energy of the system.
এবং এটা এখান থেকেও তোরা বুঝছিস যে মানে যেহেতু তোর আর হচ্ছে এমভি বাই কিউবি, এবং আমরা মানে ব্যাপারটা আমরা কি লিখেছিলাম ইকুয়েশনটা, এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু হচ্ছে কিউভিবি। এবার দেখ মানে সেন্ট্রিপেটাল ফোর্সও কিন্তু মানে সেটাই করে অ্যাকচুয়ালি। সেন্ট্রিপেটাল ফোর্সে কিন্তু শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ হয় কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয় না, ঠিক আছে? এবং এটাও কিন্তু এক্স্যাক্টলি ওই কারণেই হয়, মানে পারপেন্ডিকুলার দিকে ফোর্সটা থাকে বলে এই ঘটনাটা ঘটে। যদি কারণ ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কিছু নেই, তা ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট মানে ভি এর দিকে কোনো কম্পোনেন্ট যদি ফোর্সের নাই থাকে, তাহলে ভি এর দিকে কোনো অ্যাক্সিলারেশনও নেই, তো সুতরাং ভ্যালুটা তো চেঞ্জ হবে না, স্বাভাবিক ব্যাপার। তো সেটাই বলতে চাইছিলাম যে এই যে পার্টিকেলটা যতক্ষণ মুভ করবে ওর কিন্তু ভিটা সেম থাকবে, ওর ভিটা সেম থাকবে, এবং ওর আর কি কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ার, এটাও কিন্তু ফিক্সড, মানে এনার্জি চেঞ্জ হয় না আর কি, ঠিক আছে? কোনো সার্কুলার মোশনেই কখনো এনার্জি চেঞ্জ হয় না, এবং সেম থিং অ্যাপ্লাইজ ফর লোরেন্স ফোর্স অলসো। যাকে তারপরে তো কি সব হলো জানো? হ্যাঁ, তাহলে তো আবার গোল ঘুরছে মানে ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে ওকে যেতেই হচ্ছে, কিছু করার নেই। তাহলে যেই ও ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে চলে যাবে অমনি কি হবে, তাহলে ওর আবার স্পিডটা নিশ্চয়ই কমবে, কারণ ম্যাগনেটিক ফিল্ডের জন্য যা পাচ্ছিল যা হচ্ছিল ঠিকই ছিল, মানে ভিটা তো ইয়ে হতো না, মানে ভিটা তো ফিক্স ছিল, জাস্ট ডিরেকশন চেঞ্জ হচ্ছিল। কিন্তু এখন তো ও ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এখন নিশ্চয়ই ভিটা কমবে, এবং কমতে কমতে যখন আর কি স্টার্টিং পয়েন্টে আসবে, মানে স্টার্টিং পয়েন্ট মানে বলতে চাইছি এখানকার যে স্টার্টিং পয়েন্ট, সেই উচ্চতায় মানে সেইখানটাতে আবার যখন নেমে আসবে, তখন দেখ মানে একদম শুরুতে ওর স্পিড ছিল উপরের দিকে, আর যখন নিচে নেমে এলো তখন ওর স্পিডটা এক্স্যাক্টলি নিচের দিকে। আর এই স্পিডটা ও পেয়েছিল কেন? ইলেকট্রিক ফিল্ডের জন্য। তাহলে এখন আবার এক্স্যাক্টলি অপোজিট দিকে আছে, নিচের দিকে, তাহলে ইনটুইটিভলি আমরা বলতে পারি যে এখন ওর আর কোনো স্পিডই নেই এই পয়েন্টে আসার পর। তার মানে ও কিন্তু আর নিচে নামবে না, এইটা আর হবে না, এটা সম্ভব না, কারণ ওর স্পিড এখন 0 হয়ে গেছে, ভি 0, কারণ ও তো গেন করেছিল এই ডিরেকশনে, উপরের দিকে উঠছিল, গেন করেছিল, এখন এক্স্যাক্টলি নিচের দিকে নামছে। মাঝে তো ওকে স্পিড বাড়াতে কেউ হেল্প করেনি, যা নিয়ে শুরু করেছিল সেটাকেই ভাঙিয়ে খাচ্ছিল। হ্যাঁ, তাহলে এখানে এসে ওর আবার তো সব 0 হয়ে গেছে, তাহলে থেমে গেছে, তাহলে আবার স্থির অবস্থা, আবার পুনর্মূষিক ভব, এবং আবার শুরু থেকে শুরু হবে, অর্থাৎ আবার উপরের দিকে উঠবে, ইলেকট্রিক ফিল্ড অ্যাক্সিলারেট করবে, আবার বাঁকবে, আবার নিচে নামবে, থেমে যাবে, আবার এরকম হবে, থেমে যাবে, এরকম ভাবে। সো দিস ইজ দ্য মোশন অফ আ চার্জড particle under crossed, মানে যেহেতু পারপেন্ডিকুলার ই আর বিটা এখানে পারপেন্ডিকুলার দিকে আছে একে অন্য, সো মোশন অফ চার্জ পার্টিকেল আন্ডার ক্রসড ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, কিরকম মোশনটা? এরকম, এইরকম যে চেহারার যে মোশন, তাকে বলা হয় সাইক্লয়েড মোশন। ঠিক আছে, হলো। এইবার আমরা এটার একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করার চেষ্টা করি। দেখা যাক। তো অ্যাক্সেসটা ঠিকভাবে করি। E
বি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ভালো কথা। আচ্ছা, এবার আচ্ছা না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ইকুয়েশনটা সেট আপ করবো। তো এখানে একটা জিনিস লক্ষ্য কর যে পার্টিকেলটা ইনিশিয়ালি অ্যাক্সেলারেটেড হবে ইলেকট্রিক ফিল্ডের জন্য, উপরে উঠবে, তারপরে বেঁকবে, তারপরে এরম হবে, তারপরে আবার এরম হবে, এরম হবে। তো পুরো মোশন ইজ কনফাইন্ড টু ওয়াইজেড প্লেন। পুরো ঘটনাটাই ওয়াইজেড প্লেনে ঘটবে, তার মানে নো এক্স কম্পোনেন্ট অফ দ্য velocity, ঠিক আছে। সো v is 0 y dot z dot, ঠিক আছে। তাহলে আমাদের লোরেন্স ফোর্সটা কি হবে, আর ম্যাগনেটিক ফিল্ড বি হচ্ছে গিয়ে কেবলমাত্র এক্স ডিরেকশন বরাবর আছে। সো ইট ইজ, এটার ভ্যালু যদি বি ধরি তাহলে বি, সেটা আই জে লিখবো, অসুবিধা নেই, না অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে বি আই ক্যাপ, ঠিক আছে। তাহলে ভি ক্রস বি আই জে কে ওয়াই ডট জেড ডট, এটা হচ্ছে বি 0 0। সুতরাং আই ক্যাপ এটা 0 প্লাস জে ক্যাপ বি জেড ডট কে ক্যাপ মাইনাস বি ওয়াই ডট। তাহলে দেখতেই পাচ্ছিস লোরেন্স ফোর্সেরও কোনো এক্স কম্পোনেন্ট নেই, পুরোটাই ওয়াইজেড প্লেনেই ঘটছে যা ঘটার। এবার আমার টোটাল ফোর্স এফ ইজ কিউ ই প্লাস ভি ক্রস বি, আর ইটা হচ্ছে শুধুমাত্র জেড ডিরেকশনে আছে, তো ই হচ্ছে ই কে ক্যাপ। টোটাল ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল হচ্ছে গিয়ে কিউ ই কে ক্যাপ প্লাস জে ক্যাপ বি জেড ডট মাইনাস কে ক্যাপ বি ওয়াই ডট। সুতরাং দুটো কে কম্পোনেন্ট আছে, কে ক্যাপ কিউই মাইনাস বি ওয়াই ডট, আর একটা জে কম্পোনেন্ট আছে জে ক্যাপ কিউ, ও এখানেও তো কিউ হবে, কিউ বি জেড ডট। কে ক্যাপ আছে আর জে ক্যাপ আছে। এবার পার্টিকেলের মোশন অ্যাকর্ডিং টু নিউটনস ল, তাহলে এটা কি হবে, এম জে ক্যাপ ওয়াই ডাবল ডট আর এম কে ক্যাপ জেড ডাবল ডট। যেহেতু ফোর্সের কেবলমাত্র কে এবং জে কম্পোনেন্ট আছে, তাহলে অ্যাক্সিলারেশনেরও কেবলমাত্র কে এবং জে এই দুটোই কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে। কোনো পয়েন্টে গন্ডগোল লাগলে অবশ্যই বলবি।
তাহলে এবার এটাকে এবং এটাকে এই দুটোকে ইকুয়েট করলে মানে কম্পোনেন্ট ওয়াইজ হোয়াট আই এম গেটিং ইজ we are getting two equations. Equation 1 q b z dot my double dot q e minus qb y dot mz double dot equation 2 এখানে প্রথম ইকুয়েশনে z এর একটা ডেরিভেটিভ আছে y এর একটা ডেরিভেটিভ আছে আবার সেকেন্ড ইকুয়েশনে y এর সিঙ্গেল ডেরিভেটিভ z এর ডাবল ডেরিভেটিভ দিস আর কল্ড কাপলড ডিফারেনশিয়াল ইকুয়েশন ভেরিয়েবল গুলো ঘেঁটে আছে সবাই সবার মধ্যে ঢুকে আছে কাপল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার ইজিয়েস্ট মেথড এবং মেবি ওটাই অনলি মেথড সেটা হচ্ছে যে আবার ডেরিভেটিভ করে দাও করে রিপ্লেস করে দাও যেমন এখানে আমি z ডাবল ডট জানি তাহলে আমি হোয়াট আই ক্যান ডু ইজ আমি এটার আরেক দফা ডেরিভেটিভ নিতে পারি সো কিউ বি z ডাবল ডট equal to m y triple dot দেখলে একটু ভয় লাগে কিন্তু eventually it will be simplified qb z double dot equal to m y triple dot এবার m z double dot টা আমি জানি তাহলে এটা আমি এখানে পুট করছি or qb by m qe minus qb y dot right ডান দিকে my triple dot ঠিকই আছে আর আচ্ছা এবার এখানে যেটা হয়েছে একটা y ডট আছে একটা y ট্রিপল ডট আছে তো আমি এখানে কি করতে পারি আমি একটা কাজ করি আমি y ডটকে একটা ভেরিয়েবল ধরে নিই ধরা যাক y ডটকে আমরা কি নেই এখানে ইউ ধরে নিই y ডটকে আমরা ইউ ধরে নিই y ডটকে ইউ ধরলে আমরা পাচ্ছি q স্কয়ার be বাই m স্কয়ার এই mটাকে নিচে নিয়ে এসেছি আর কি q স্কয়ার be বাই m স্কয়ার মাইনাস q স্কয়ার b স্কয়ার বাই m স্কয়ার q স্কয়ার b স্কয়ার বাই m স্কয়ার u ইকুয়াল টু m u ডাবল ডট কেননা y ডটকে u ধরা হয়েছে তো এটা হয়ে গেল u ডাবল ডট और m ও না mটা তো হবে না mটা তো আমি নিচে নিয়ে চলে এলাম और u डबल डॉट प्लस इम्पोर्टेंट q स्क्वायर b स्क्वायर बाई m स्क्वायर u इक्वल टू q स्क्वायर b e बाई m स्क्वायर ঠিক আছে এটা দেখে কিসের ইকুয়েশন বলে মনে হচ্ছে বল দেখি মানে কিসের মতন দেখতে লাগছে এটা চিনিস এই ফর্মটা চিনিস মানে সিম্পল হারমোনিক মোশনের মতো হারমোনিক মোশনের মতো লাগছে কিন্তু কি আছে এক্সট্রা এখানে একটা এক্সট্রা টার্ম আছে তাই না তার মানে ওই আর কি ড্রিভেন অসিলেশন এক্সট্রা একটা ফোর্স থাকে হ্যাঁ ওই একটা কিছু ড্রিভেন অনেক সময় বাইরে থেকে ড্রাইভিং ফোর্স দেওয়া হয় মানে মোশনটা হারমোনিক হবে এক্ষুনি ওই রকম তো বলা মুশকিল কারণ এখানে ইউটা আবার ওয়াই ডট কিন্তু যাই হোক ইউর সলিউশনটা ওই রকমই কিছু একটা হবে হ্যাঁ তো আমরা তাহলে সুবিধার্থে এখন আমরা
একটা কাজ করি, কিউ বি বাই এম কে আমি, এটা বোঝাই যাচ্ছে একটা ফ্রিকোয়েন্সি টাইপের একটা জিনিস, কারণ ওরকমই এসছে আর কি ব্যাপারটা, ওমেগা স্কোয়ার ইউ। তো আমরা কিউ বি বাই এম এটাকে ওমেগা ধরি, ফার্স্ট কাজ। সো ইউ ডাবল ডট প্লাস ওমেগা স্কোয়ার ইউ ইকুয়াল টু কিউ স্কোয়ার বিই বাই এম স্কোয়ার। আচ্ছা, এবার আচ্ছা, এইবার তোদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিদ্যা লাগাতে হবে। সেটা হচ্ছে যে সিএফ এবং পিআই ওভাবে করতে পারিস। আরেকটা, ও আচ্ছা জানা না, অত কষ্ট করারও কোনো দরকার নেই, এসব দরকার নেই, লাগবে না। এবার আমরা আরেকবার ভেরিয়েবল ট্রান্সফরমেশন করি, কারণ এই পোর্শনটা তো পুরো কনস্ট্যান্ট, কিউ বি ই এরা সবাই কনস্ট্যান্ট। তাহলে আমি আরেকবার ভেরিয়েবল ট্রান্সফরমেশন করি। আমি ইউ মাইনাস কিউ স্কোয়ার বিই বাই এম স্কোয়ার, এটাকে আমি আরেকবার ধরি, সে আলফা ধরি। তাহলে এটা তো আরোই ভালো দেখতে হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আলফা ডাবল ডট প্লাস ওমেগা স্কোয়ার আলফা, ঠিকই আছে, ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা জিনিস এখানে, সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এগুলো কিন্তু আমি কনস্ট্যান্ট ধরলাম, ঠিক আছে? একটা ফিক্সড ইলেকট্রিক ফিল্ড, একটা ফিক্সড ম্যাগনেটিক ফিল্ড। মানে এটা যদি আবার এরকম হতো যে অল্টারনেটিং ফিল্ড, ধর মানে এসি কারেন্টের সময় বা হ্যাঁ এসি কারেন্টের জন্য যে ফিল্ডটা থাকে সেটা তো আবার এরকম হয়, একটা অসিলেটিং কস ওমেগা নট টি। তা এরকম হলে কিন্তু এটা করতে পারতাম না, এটা আমি একটা ফিক্সড ভ্যালু ধরেছি। ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটো ফিক্সড ভ্যালু, তখন কি হয় সেটা আমরা বার করছি, তার জন্য আমরা এটা করতে পারলাম, ঠিক আছে? তাহলে এবার সো দেয়ারফর আমার আলফা ইকুয়াল টু আসবে, এটাকে আমি ঠিক আছে, তাহলে আমার আলফা ইকুয়াল টু আসবে এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি, জেনারেল সলিউশন। তাহলে আমার ইউ ইকুয়াল টু আসবে কিউ স্কোয়ার বিই বাই এম স্কোয়ার, কিউ স্কোয়ার বিই বাই এম স্কোয়ার প্লাস এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি, এবং সেটা ইকুয়াল টু ছিল ওয়াই ডট, হ্যাঁ ওয়াই ডট। আচ্ছা, তাহলে এইবারে একটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এ না এ সাইন ওমেগা টি বাই ওমেগা মাইনাস বি কস ওমেগা টি বাই ওমেগা প্লাস কিউ স্কোয়ার বিই বাই এম স্কোয়ার টি। তার একটা লিনিয়ার টার্মও পাচ্ছি আমরা। একটু ছবিটা আরেকবার দেখি তো, দেখ লিনিয়ার টার্ম পাচ্ছি, লিনিয়ার টার্ম পাওয়ার কথাও, কারণ ওয়াইটা তো মানে এইদিকে তো বাড়ছে, এমনি এরম এরম হচ্ছে যাই হোক, কিন্তু একটা দিকে কনসিস্টেন্টলি বাড়ছে। তো এই যে একটা দিকে কনসিস্টেন্টলি বাড়ছে, এটা এই টার্মটা দিয়ে আমরা প্রকাশ করছি। সৌরভ একটা কথা বলেছিল যে যে অঙ্কটা ফিজিক্সে যতটুকুই অঙ্ক করছিস, প্রত্যেকটা অঙ্কের পেছনেই কিছু না কিছু, প্রত্যেকটা টার্মের পেছনে কিছু না কিছু ফিজিক্স আছেই। এটা খুব ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c1, ঠিক আছে? এইটা আমার বেরোলো y, আচ্ছা জিনিস এক মিনিট,
স্কোয়ারটা ছিল স্কোয়ার। Z double dot y triple dot এখানে ভুল করে এসে যাচ্ছে, ডিলিট করা যাবে, যাচ্ছে না, যাই হোক। আচ্ছা ঠিক আছে, যাই হোক। এটাকে আমি কিউ স্কোয়ার বিই বাই এম স্কোয়ার লিখতে পারি, বা a by omega sin omega t b by omega cos omega t plus q square b square, so omega square e by bt এটা লিখতে পারি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এইটা এই এক্সপ্রেশনটা দেখলে মনে হচ্ছে যেন লিনিয়ার টার্মটা বি আর ই এর প্রোডাক্টের উপর মানে নির্ভরশীল, বাট ইন রিয়েলিটি এটা অ্যাকচুয়ালি ই আর বি এর রেশিওর উপর নির্ভরশীল। সেটাকে এইভাবে না লিখলে বোঝা যাবে না, বিকজ ওমেগা ইজ ফিক্সড, ঠিক আছে? কিউ বি এম এই তিনটেই ফিক্সড, তাহলে ওমেগাটা কিন্তু অ্যাকচুয়ালি ফিক্সড। এটা ওমেগা টার্মে লিখলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি লিনিয়ার যে টার্মটা আছে, যেটা টাইমের সঙ্গে সঙ্গে ওয়াইটা যে লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে, সার্কুলার একটা চেঞ্জ তো আছেই, কারণ সার্কুলার একটা চেঞ্জ তো আছেই ওয়াই কোঅর্ডিনেটের, কিন্তু তার সঙ্গে যে একটা লিনিয়ারলিও চেঞ্জ হচ্ছে, সেই পোর্শনটা কিন্তু কি রেটে চেঞ্জ হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য রেশিও অফ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তাহলে ই বাই বি রেশিওটা যত বেশি হবে তত কিন্তু এই লিনিয়ার চেঞ্জটা ফাস্ট হবে, তাড়াতাড়ি যাবে আর কি, ওয়াই অ্যাক্সিস বরাবর, বলতে পারিস তাড়াতাড়ি এগোবে। আচ্ছা, এটা গেল আমার ওয়াই। এবার ওয়াইটাকে এখানে বসিয়ে আমি জেডটাকে সলভ করতে পারি। কিউই মাইনাস কিউবি ওয়াই ডট, কিউই মাইনাস কিউবি ওয়াই ডট, ওয়াই ডট হচ্ছে এটা, তো বসিয়ে দিই। সো ওমেগা স্কোয়ার ই বাই বি প্লাস a cos omega t b sin omega t, এইটা this is equal to mz double dot। ওকে, এবার এটা তো বাই ডাইরেক্ট ইন্টিগ্রেশন, ঠিক আছে? এটা সলভ করতে দেখি এই কিভাবে সলভ করবে। এটা তো ডাইরেক্ট ইন্টিগ্রেশন, কিউ ই কনস্ট্যান্ট, কিউ বি ওমেগা স্কোয়ার ই বাই বি, এটা সবাই কনস্ট্যান্ট। সো ফাইন্ড আউট জেড। জেডটা কত হবে বের করতো? আপনি করেছেন না? আমি করব? তুই কর না, তুই কিছু একটা কর, কিছু তো একটা আসবে, তারপরে দেখছি। তুই কর আগে। একটুখানি কিছু একটা করে উল্টো পাল্টা এলে সেটাকে আবার সলভ করলেই তো মজাটা লাগবে, একবারে দেখে নিলে আর কি আর মজা হবে, কোনো মজাই নেই।
এটাকে আরো সিম্পল ভাবে কি করা যাবে? y ডাবল ডট আমাদের u ডাবল ডট হচ্ছে এটা। দেখো ওইটা হ্যাঁ বল বল, এই যে এইটা। সলভ কর, কারণ একটা জিনিস আছে সেটা আমি বলবো তাহলে এরপর, সেই জন্যই বলছি করতে। আহা, এই ফার্স্ট ইয়ারের বাচ্চারা। বিকাশ, এটা আমার ক্লাসের লিংক, তোদের এখন কার ক্লাস আছে রে? এখন আমার থার্ড ইয়ারের ক্লাস হচ্ছে। ম্যাম লিভ করেছেন। তোদের অলোকের ক্লাস আছে তো? হ্যাঁ অলোকের ক্লাস আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিভ কর। হ্যাঁ ঠিক কর। হচ্ছে না, কি হয়েছে মানে কিছু তো একটা হয়েছে। তুমি ইন্টিগ্রেশন দিয়ে তো হচ্ছে না। কেন হবে না? এটা তো এমনি ইন্টিগ্রেট করবি, এমনি মানে কিন্তু হ্যাঁ বল। জেড এর জন্য তো ডবল ডেরিভেটিভ আছে। হ্যাঁ, প্রথমে প্রথমে একবার ডেরিভেটিভ করবি, মানে ইন্টিগ্রেট করবি, তারপর আরেকবার করবি। এমনি যেমন করে সেরকমই করবি, মানে এখানে তো কোনো জেড নেই, মানে এখানে তো তোর এক হাতে শুধু এম জেড ডাবল ডট, আরেকদিকে জাস্ট কয়েকটা টাইম ডিপেন্ডেন্ট টার্ম আর দুটো কনস্ট্যান্ট টার্ম। তো এবার জাস্ট এমনি ইন্টিগ্রেশন করবি।
mz equal to qet square। এটা টি স্কোয়ার এসছে তাই না? হ্যাঁ একটা টি স্কোয়ার এসেছে, আর বাকিগুলো তো সাইন কস এইসবই থাকবে, ওটা তো আর কিছু হ্যাঁ, আসার কথা না। আর একটা টি এর টার্ম এসছে। আর একটা শুধু টি এসেছে তাই তো? আচ্ছা এইবার দেখ, এবারে দেখ এই যে ছবিটা, যেটা আমরা প্রথমে ভেবেছিলাম যেটা হওয়া উচিত, হ্যাঁ দেখ ওয়াই এর দিকে একটা মানে শুধু যদি মানে প্রত্যেকটা ওয়াই এর যে চেঞ্জটা হচ্ছে আমরা যদি সেইগুলো দেখি, তাহলে একটা সার্কুলার টাইপের একটা ব্যাপার আছে, এবং তার সঙ্গে ওয়াই এর দিকে একটা সোজাসুজিও একটা বাড়ছে। তো সেখানে আমরা ওয়াই এ একটা সাইন পেয়েছি, একটা কস পেয়েছি, আর একটা টি পেয়েছি, ঠিকই আছে, এটা আমাদের মিলছে ব্যাপারটা। কিন্তু দেখ জেড এর ক্ষেত্রে একটা টি আসছে, তুই বলছিস একটা টি স্কোয়ার আসছে প্লাস সাইন কস আসছে, কিন্তু জেড এর ক্ষেত্রে কি টি বা টি স্কোয়ারটা কি থাকা উচিত, কি মনে হয়? কারণ জেড এর ক্ষেত্রে তো ওরকম কনসিস্টেন্টলি বেড়েই চলেছে এরকম তো কোনো কিছু হচ্ছে না। জেড এর ক্ষেত্রে তো জাস্ট ভেবে দেখ, জেড এর ক্ষেত্রে কোনো লিনিয়ারলি বাড়ছে এরকম কিচ্ছু নেই, জেড এর পোর্শনটা কিন্তু ফিক্সড, এইটুকুর মধ্যে রিপিট হচ্ছে শুধু জেড। ওয়াই এর ক্ষেত্রে যেমন একতরফাভাবে বেড়ে যাচ্ছে, জেড এর ক্ষেত্রে কিন্তু একতরফাভাবে মোটেই বাড়ছে না, শুধুমাত্র রিপিট হচ্ছে। তাহলে টি ডিপেন্ডেন্ট টার্ম বা টি স্কোয়ার ডিপেন্ডেন্ট টার্ম, এগুলো তো মানে মানে আসা তো উচিত নয়, তাই না? তাই তো, কি মনে হয় আসা উচিত কি উচিত না? উচিত না। উচিত তো না, তাহলে তো এলো, তাহলে এবারে কি হলো, কেন এলো, তাহলে কি করলে আসবে না, আর এলো তো এলোই বা কেন, আর কি করলে আসবে না, এইটা হচ্ছে তোর পুজোর কাজ, এটা খুঁজে বার করা, বুঝেছিস? এরপরের ক্লাসটা তো সম্ভবত সপ্তমী বা অষ্টমী পড়ছে, ওই দিন দরকার নেই, হ্যাঁ তারপরে আমরা আবার ক্লাস করব। আর এইটা তোর খুঁজে বার করাটা হচ্ছে এটা তোর পুজোর টাস্ক, যে কি হলো কেন হলো, আর এইটা তাহলে এটা কেন, তাহলে এটা আমরা যেটা করছি এখানে নিশ্চয়ই কিছু একটা ভুল কোথাও একটা হয়েছে, কোনখানটাতে মানে অ্যাকচুয়ালি কি বলতো, ফিজিক্সের অঙ্কটা কিন্তু ফিজিক্সটা বাদ দিয়ে কেউ যদি করে তাহলে অনেক কিছু আসতে পারে উল্টোপাল্টা উত্তর। তো যেমন তুই ম্যাথমেটিক্সও করবি সেরকম তোকে সঙ্গে ফিজিক্যাল ইয়েটাও মাথায় রাখতে হবে, যে এটা হচ্ছে কিনা, ওইটা হবে কিনা। তো এই অঙ্কটা একটু ভালো করে অবজার্ভ করবি, করে কিভাবে করতে হবে, আর কেন টি বেস টি স্কোয়ার বেস টার্মগুলো কেন চলে এলো, এইটা তুই ভেবে বার করবি, ঠিক আছে? ঠিক আছে তাহলে শুভ মহালয়া, এবারে এনজয় কর, পুজোয় ভালো থাকিস। মিস ওই দিন সেমিনারের জন্য কি বলছিলেন? সেমিনার, আচ্ছা সেমিনারের আগে একটা অন্য কথা বলি, সেটা হচ্ছে সোমবার তো ষষ্ঠী, সোমবার তাহলে ক্লাসটা করে নি নাকি? ষষ্ঠীর দিন তো ক্লাস করা যায়। আজকে তো কেউ এলো না। হ্যাঁ ছুটি দিয়ে দেবো? বলছি আজকে তো কেউ। হ্যাঁ না আজকে আর কিছু পড়াচ্ছি না, আমি বলছি সোমবারে পরের ক্লাসে সোমবারে আছে, সেটা আমি নিতেও পারি, ওটা নাও নিতে পারি, ওটা একটু কারণ পুজোর ওই ষষ্ঠীর দিন তো আমি এরকম টর্চার করতে চাই না, তো একটু বন্ধুদের সঙ্গে কথা বলে আমাকে জানাস ষষ্ঠীর দিনটা, হ্যাঁ? আর সেমিনারটা আমি বলছি।